বঙ্গোপসাগরে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন দ্বীপ, খুলে দিচ্ছে সম্ভাবনার দ্বার। ডিসেম্বরে নির্বাচন, দ্রুত সংস্কার শেষ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এবং বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে, অভিযোগ তারেক রহমানের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। ভূ অর্থনীতিতে পরাশক্তির হাতছানি দিচ্ছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্যের প্রধান জলপথ বঙ্গোপসাগরের অসীম সম্পদের মতোই বাড়ছে মানচিত্রের পরিধিও। দক্ষিণে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন দ্বীপ। প্রায় ৯০০ বর্গ কিলোমিটার জুড়ে জেগে ওঠা ভূমির পাশাপাশি ১০০০ কিলোমিটার আয়তনের ডুবোচরও খুলে দিচ্ছে সম্ভাবনার দ্বার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী ব্যবস্থা প্রতি বছর আনুমানিক ১০৬০ বিলিয়ন টনের বেশি পলিমাটি বঙ্গোপসাগরে ফেলে নতুন পথ তৈরি করে। পলি জমে নতুন ভূমিতে রূপান্তরিত হয়। গেল ২ দশকে সন্দ্বীপ অঞ্চলে এভাবেই কয়েকটি দ্বীপ গঠন হয়েছে। প্রধান নদীগুলো আছে, এগুলো হিমালয়ের থেকে যেই পরিমাণ সেডিমেন্ট লোড এখানে নিয়ে আসে, এটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এবং এই পরিমাণ লোড আসার ফলে যে বঙ্গোপসাগরের যে শ্যালো রিজিয়নটা আছে, এই শ্যালো রিজিয়নে দেখা যাচ্ছে আস্তে আস্তে পলি পরে ওইখানে প্রথমে দেখা যায় মাঠফ্লেট টাইপ বা ডুবোচরের মতো দেখা যায়। মেঘনা নদীর মোহনার মুখে তৈরি জাহাইজার চর এবং ভাসান চর প্রকৃতিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই দুটি দ্বীপ সন্দ্বীপের সঙ্গে মিলিত হয়ে একটি অবিচ্ছিন্ন একক দ্বীপ গঠন করতে চলেছে। নোয়াখালী, সুবর্ণচর এবং তার সাউথ পার্টে এগুলা একসাথে মার্চ করে বড় একটা ল্যান্ডফর্ম তৈরি করছে। জাহাইজার চর ২০০০ সালেও ২৩ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দ্বীপ ছিল। বছর দশেকের মধ্যে ভূমির আকার বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। ২০১০ সালে ভাসান চর ছিল ৩৭ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট ভূমি। ২০২০ সালে যে ভূমিতে পলি জমে ৭৫ বর্গ কিলোমিটার সম্প্রসারিত হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য যেখানে নির্মাণ করা হয়েছে আশ্রয়কেন্দ্র। ২ দশকে উপকূলীয় ভূ প্রকৃতির পরিবর্তনে জেগে ওঠা নতুন চরগুলোর অস্তিত্ব স্পষ্ট করেছে উপগ্রহ কেন্দ্র, যেখানে দেখা যায় প্রায় ৯০০ বর্গ কিলোমিটার আয়তন বৃদ্ধি পেয়েছে। সমুদ্র সীমার মধ্যেই এই পরিধি বাড়ার সাথে সাথে আমাদের ল্যান্ডও এক্সপান্ড করছে বাংলাদেশে। এটা আমাদের জন্য একটা সম্ভাবনার ক্ষেত্র। আমরা যদি সঠিকভাবে এটাকে পরিকল্পনা করে কাজে লাগাতে পারি, অবশ্যই এটা দেশের বেশ কাজে লাগবে। বাংলাদেশের উপরে গঙ্গার এবং ব্রহ্মপুত্র এই দুটো মিলে যে পলি আসে, সেটা খুব কমই আছে, যার কারণে এই পলিটা যখন সাগরে গিয়ে পড়ছে তখন বিস্তীর্ণ এলাকা মহিষপান হয়ে যাচ্ছে। পুরো এলাকাটা জুড়ে সে বাড়ছে। এই জন্য কোনো একটা জায়গায় বাধা সৃষ্টি হলে হয় কি ওই জায়গায় তখন দ্বীপ হয়ে বাড়তে থাকে। এখন ওই দ্বীপ অঞ্চলগুলো তো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। নিঝুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসান চর এবং সন্দ্বীপের বর্ধিতাংশ সহ অস্তিত্বের জানান দেয়া নতুন চরগুলো ভবিষ্যতে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ডিসেম্বরে নির্বাচন হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই, তাই যা যা সংস্কার করা প্রয়োজন তা করে ফেলতে হবে। কারোর জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে বলে উল্লেখ করে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার নিজ কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে দেশের ১২৭ শীর্ষ পুলিশ কর্মকর্তার সঙ্গে নিজ কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরে নির্বাচন হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তুলতে যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। হাতে খুব বেশি সময় নেই, আমরা অলরেডি 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে। কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে, এগুলো করে ফেলা।
পুলিশ সদস্যদের সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তিনি বলেন, আইনের সঠিক প্রয়োগে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। নতুন করে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পুলিশের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করবে, একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের বিষয়ে মতামত তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে ইসি, যেখানে অন্তত 7 থেকে 8টি বিষয়ে ভিন্নমত পোষণ করেছে নির্বাচন কমিশন। এর ব্যাপারে আমরা আমাদের অভিমত যে এনআইডি কার্ড আমাদের এনআইডি কার্ড থাকা বাঞ্ছনীয়। এখানে 2007 সাল থেকে যে জিনিসটাকে আমরা চর্চা করে একটা অভিজ্ঞতা এবং স্কিল ডেভেলপ করা গেছে, আপত্তি না, আমরা বলেছি আমাদের মতামত। আপত্তিটা এটা খুব জোরালো এবং এর কনোটেশনটা ডিফারেন্ট। আমি বলছি যে ভিন্নমত কয়টা বিষয় স্যার? 7টা কি 8টার ব্যাপারে, 8টা বিষয়ের উপরে বোধহয় 9 কি 10টা, আমি গুণে রাখি নাই। কমিশনের যিনি ডক্টর আলী রিজা স্যারের সহসভাপতি আলী রিজা স্যারকে ওনাকে অ্যাড্রেস করে দেওয়া হয়েছে। 1-11 মতো বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র সহ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দর্শক, মাহিলা ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সোহেল সামি। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত ইফতারে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 1-11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হয়েছিল, এখনও তেমনটি করা হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন। এখন পর্যন্ত দেশে কোনো জবাবদিহিমূলক সরকার নেই। জবাবদিহিমূলক সরকার ছাড়া কিছু হবে না, মত তারেক রহমানের। সংসদের মাধ্যমে জনগণকে জবাবদিহি করতে যারা বাধ্য থাকবে, যেই সরকার বাধ্য থাকবে, একমাত্র সেই সরকারের পক্ষেই সম্ভব মানুষের জন্য ভালো কিছু করা, দেশের জন্য ভালো কিছু করা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ অস্তিত্ব রক্ষার। 5ই আগস্টের আগে 15-16 বছর ধরে ফ্যাসিস্টদের আক্রমণে এই সাইবার যোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছে, কিভাবে তারা নির্যাতিত হয়েছে, খুব হয়েছে, সংসার নষ্ট হয়ে গেছে। আজকে আবার নতুন করে আমাদেরকে সেই যুদ্ধ শুরু করতে হবে। চলমান এই যুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শিশু ধর্ষণের বিচারে হচ্ছে আলাদা ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার চূড়ান্ত হবে আইনের সংশোধনী। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। করোনার টিকা কেনা নিয়ে বেক্সিমকো ফার্মার 22,000 কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গোয়েন্দা অনুসন্ধানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার পর দুদকের উপপরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে 4 সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, 4 সদস্যের টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক বিলকিস আক্তার, উপসহকারী পরিচালক জুয়েল রানা ও কাজী হাফিজুর রহমান। যারা
তারা এরই মধ্যে নথিপত্র সংগ্রহের কাজ শুরু করেছেন বলে জানা গেছে। এদিকে অভিযোগ সূত্রে জানা গেছে, করোনার টিকা ক্রয়কে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আমলাতন্ত্রের অন্যান্যদের নেতৃত্বে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সিন্ডিকেটের তালিকায় সালমান ও জাহিদ মালিকের ছাড়াও তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মুদাচ্ছির আলী ও সাবেক প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কাউসের নামও রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বৃহস্পতিবার আইনটি চূড়ান্ত হবে। শিশু ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। মেহেদী হাসানের রিপোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে শিশু আসিয়ার মৃত্যুসহ একের পর এক ধর্ষণ ও নারী শিশু নিপীড়নের ঘটনায় নড়েচড়ে বসে সরকার। সোমবার উপদেষ্টা পরিষদ নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। মামলার ডেফিনেশন পরিবর্তন করে পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের স্পেশাল মিটিংটা এ সময় দেশে পর্যাপ্ত ডিএনএ ল্যাব নেই জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার প্রক্রিয়ায় গতি আনতে নতুন বিচারক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এরপর আইনের সংশোধনীর বিস্তারিত ব্যাখ্যা করেন আইন উপদেষ্টা। বলেন, তদন্ত ও বিচার কাজের সময় কমানো, শিশু ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন, বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করা সহ অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক, সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ। আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। অনেক সময় ডিএনএ রিপোর্টের জন্য বিচার কাজ বছরের পর বছর ঝুলে থাকে। এজন্য বিচারক প্রয়োজন মনে করলে মেডিকেল রিপোর্ট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করতে পারবেন। মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। হয়রানির উদ্দেশ্যে অনেক মিথ্যা ধর্ষণ মামলাও হয়ে থাকে। নতুন আইনে এ ধরনের ঘটনা প্রমাণ হলে শাস্তির বিধান রাখা হয়েছে। মিথ্যা মামলার ক্ষেত্রেও এখানে একটা কঠোর বিধান আছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে এক কর্মশালায় এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে কারো কারো দাবির সাথে দ্বিমত করেন পররাষ্ট্র উপদেষ্টা। মেহেদী হাসানের আরও একটি রিপোর্টে থাকছে বিস্তারিত। বাপের ঘোড়া আজ উপচে পড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ইস্যুতে তিলকে তাল করছে তারা। মানুষকে অত্যাচার করছে। রাজধানীতে এক কর্মশালায় যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় মিডিয়ার এসব অপপ্রচার মোকাবেলা প্রসঙ্গে কথা বলেন। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না এটা সবাই বিশ্বাস করে। কাজে আমরা এদিক দিয়ে অনেকখানি সুবিধা আছে। কিন্তু আমি মনে করি যে কোনো ক্ষেত্রে মিডিয়ার যথেষ্ট শক্ত ভূমিকা থাকতে পারে এবং আপনারা যে পজিটিভ জিনিসগুলো দেখবেন সেগুলিকে তুলে ধরবেন। এ সময় ব্যবসায়ীদের অনেকে এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর দাবি তুললেও তার সাথে দ্বিমত করেন উপদেষ্টা। যখন আমরা গ্র্যাজুয়েশন চলে যাব এবং এলডিসি থাকবো না, পরবর্তী 3 বছর যেটা আমাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যে 26-এ যদি আমরা গ্র্যাজুয়েট করি 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবেন। আমরা যখনই করি না কেন গ্র্যাজুয়েশন, এই যে 3 বছর পাওয়া যাবে, ওই 3 বছরই তারা সেটার সাথে অ্যাডজাস্ট করার ব্যবস্থা করবেন। তুলা চাষ বিষয়ক এই কর্মশালায় বক্তারা বলেন, সরকারের নীতি সহায়তা পেলে দেশে বছরে 15 থেকে 20 লাখ বেল তুলা উৎপাদন সম্ভব। বিদেশ থেকে
দিয়ে তুলা আসছে স্যার, সেখানে 1% কোনো ইয়ে নাই স্যার, ভ্যাটও নাই, ট্যাক্সও নাই। আমাদের দেশি তুলার ওপরে স্যার একটা ভ্যাট ট্যাক্স ইম্পোজ করে রেখেছে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগ দিতে ভারতের দিল্লি সফর করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। Long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective. আবার নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সাকিব মেগা স্টার বললেন হামজা চৌধুরী জাতীয় দলে খেলতে চান ৮ নম্বর জার্সিতে। বিরতির পর আবারও আমন্ত্রণ ২১শে সংবাদে। এবারে বাণিজ্য সংবাদ। ছোট উদ্যোক্তাদের ব্যাংকের ঋণ প্রাপ্তি সহজ করল বাংলাদেশ ব্যাংক। কোনো জামানত ছাড়াই ঋণ নিতে পারবেন অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তারা। আগামী ৫ বছরের জন্য সিএমএসএমই খাতের নতুন নীতিমালায় এমন সুযোগ রাখা হয়েছে। বলা হয়েছে উৎপাদন, সেবা ও ব্যবসা এই ৩ অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তারা যাদের জনবল পারিবারিক সদস্য সহ ১০ জনের বেশি নয়, তারা ৫ লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ পাবেন। এক্ষেত্রে টার্ন ওভারের শর্ত রাখা হয়নি, তবে তাদের জমি ও কারখানা ভবন ব্যতীত প্রতিস্থাপন ব্যয় সহ শিল্প প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের মূল্য ৫ লাখ টাকার কম হতে হবে। এছাড়া মাঝারি শিল্প উদ্যোক্তারা সর্বোচ্চ ১০০ কোটি টাকা এবং মাঝারি শিল্পের মধ্যে সেবা খাতে সর্বোচ্চ ৭৫ কোটি টাকা ঋণ দেওয়া হবে। আর এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গোপসাগরে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন দ্বীপ, খুলে দিচ্ছে সম্ভাবনার দ্বার। ডিসেম্বরে নির্বাচন, দ্রুত সংস্কার শেষ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এবং বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে অভিযোগ তারেক রহমানের। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।